ধূমপান ও অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আতঙ্ক নয়, সচেতনতাই পারে করোনা থেকে আপনাকে আমাকে নিরাপদ রাখে। কিছুক্ষণ পর পর সাবান অথবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটিতে আমরা বাংলা সাহিত্যের অনন্য সাধারণ কিছু লেখক, নাট্যকার ও ঔপন্যাসিকের গল্পগুলোকে আপনাদের মাঝে তুলে ধরব শ্রুতি নাটকের মাধ্যমে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। 64 বছর বয়সে ইসলাম উদ্দিন ঢাকা ছেড়ে তার গ্রামের বাড়ি ধূপখালির দিকে রওনা হলেন। তার সঙ্গে একটা সুটকেস, কিছু কাপড় চোপড়, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান। পকেটের মরি ঘরে ৬,৩০০ টাকা। প্যান্টের পকেটের মানি ব্যাগে ৭২১ টাকা, দুটো প্রাইস বন্ড। ইসলাম উদ্দিনের দীর্ঘ চাকরি জীবনে এই হলো সম্বল। ঢাকায় তিনি ভালো চাকরি করতেন, রিটায়ার করেছিলেন ব্যাংকের ক্যাশিয়ার হিসাবে। পেনশন এবং গ্র্যাজুয়েট টাকায় উত্তরায় ৫ কাঠা জমি কিনেছিলেন। জমির দখল নিতে পারলেন না। জানা গেল জমির মালিক ৩ জনকে একই জমি বিক্রি করেছেন। তিনি তার অফিসের এক কলিগ আবুল কালামকে ব্যবসায় খাটানোর জন্য ৬ লাখ টাকা দিয়েছিলেন। প্রথম ২ মাস ৮,০০০ টাকা মুনাফা পেলেন। তৃতীয় মাস থেকে সব বন্ধ। এলসি খোলার কি ঝামেলায় নাকি সব টাকা লোকসান হয়ে গেছে। নিজের পকেট থেকে টাকা ঢালতে হবে এমন অবস্থা। ইসলাম উদ্দিন জিগাতলায় ২ কামরার বাসা ভাড়া করে থাকতেন, নিজেই রান্না করে খেতেন। বুধবার রাতে তিনি স্বপ্ন দেখলেন খালি গায়ে ভিক্ষা করছেন। ট্রাফিক সিগন্যালে গাড়ির লম্বা লাইন। তিনি প্রতিটি গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, জনাব, ২ দিনের না খাওয়া, একটু দয়া করেন। স্বপ্ন ভাঙার পরই তিনি ঠিক করলেন দেশের বাড়িতে চলে যাবেন। সেখানে বসত বাড়ি ছাড়া কিছু নেই। ১০ বছর আগে একবার এসে দেখেছেন বসত বাড়ির অবস্থা শোচনীয়। কিছু দরজা জানলা লোকজন চুরি করে নিয়ে গেছে, কিছু ঘুণে খেয়ে নষ্ট হয়ে গেছে। একতলা পাকা দালান ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে। দেয়ালে বড় বড় ফাটল, সেখানে নিশ্চয়ই সাপের আড্ডা। একটা রাত নির্ঘুম কাটিয়ে বাড়ি ফিরে এসেছেন। তিনি বসত বাড়ি বিক্রি করার অনেক চেষ্টা করেছিলেন, কেউ কিনতে রাজি হয়নি। নদী ভাঙতে শুরু করেছে। আশেপাশের অনেক বাড়ি নদী টেনে নিয়ে গেছে। এই বাড়িও নিবে। কার গরজ পড়েছে কেনার? কার্তিক মাসের এক সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে এসে উপস্থিত হলেন। আশেপাশের বাড়িঘর সবই নদী টেনে নিয়েছে, তারটাই টিকে আছে। বন জঙ্গলে ঢাকা দালান, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে। ইসলাম উদ্দিন ভীত চোখে নিজের বাড়ির দিকে তাকিয়ে রইলেন। বাড়ির পাশেই নদী। নদীর পানি ছলাৎ ছলাৎ শব্দ করছে। সেই শব্দ ভৌতিক শোনাচ্ছে। ঝোপঝাড়ে নিশ্চয়ই কামিনী ফুলের গাছ আছে। কামিনী ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। সেই গন্ধটাও যেন কেমন কেমন। ইসলাম উদ্দিন ঝোলা থেকে মোমবাতি, দেশলাই বের করলেন। ট্রেন থেকে নেমেই তিনি বুদ্ধি করে মোমবাতি, দেশলাই ছাড়াও একটা টর্চ কিনেছেন। খিচুড়ি রাঁধার জন্য চাল, ডাল, তেল, মশলা কিনেছেন। একটা সসপ্যান কিনেছেন।
হারিকেন কেনার ইচ্ছা ছিল, হারিকেন পাওয়া যায়নি। যেভাবে অন্ধকার নামছে তাতে মোমবাতি জ্বালানো অর্থহীন। মোমবাতির আলো অন্ধকার দূর করবে না, বরং আরো বাড়াবে। দীর্ঘ পথ হেঁটে আসায় শরীর ভেঙে পড়তে চাইছে। প্রচন্ড পিপাসা বোধ হচ্ছে। জঙ্গলে বাড়িতে পানি কোথায় পাবেন? ডাব খান। ইসলামউদ্দিন চমকে পেছনে তাকালেন। 11-12 বছরের একটা ছেলে কাঁটা ডাব হাতে দাঁড়িয়ে আছে। তার খালি গা, পরনে লুঙ্গি, চেহারা মেয়েলি, মাথার চুল বড় বড়, চোখও বড় বড়, গায়ের রং ফর্সা। এত চমৎকার গায়ের রং গ্রামাঞ্চলে দেখা যায় না। ফর্সা ছেলেপুলেও রোদে পুড়ে তামাটে হয়ে যায়। তুমি কে? ছেলেটা জবাব না দিয়ে ডাব বাড়িয়ে দিল। ইসলামউদ্দিন বললেন, তুমি কে? নাম কি? ছেলেটা অন্যদিকে তাকিয়ে বলল, আমি এই বাড়িতে থাকি। এই বাড়িতে থাকি মানে? তুমি একলা থাকো? হুম। কিছুই তো বুঝলাম না। তুমি বাচ্চা একটা ছেলে এই ভাঙা বাড়িতে একলা থাকো মানে কি? ডাব খান। ইসলামউদ্দিন ঘটনায় চমকে গিয়েছিলেন বলেই তৃষ্ণা ভুলে গিয়েছিলেন। ডাব দেখে তৃষ্ণা আকাশ স্পর্শ করল। ডাব এক চুমুকে শেষ করলেন। মিষ্টি পানি। ডাবের পানি এত মিষ্টি হয় না। ভেতরে শ্বাস হলেই পানি মিষ্টি হয়। ইসলামউদ্দিন বললেন, তোমার বিষয়টা পরে জানবো। আগে ডাবটা 2 ভাগ করে নিয়ে আসো, দেখি শ্বাস আছে কিনা। বিরাট ক্ষুধা লেগেছে। ছেলে ডাব নিয়ে অন্ধকারে বাড়ির মধ্যে ঢুকে গেল। দা দিয়ে ডাব কাটার শব্দ আসছে। ইসলামউদ্দিন স্বস্তি বোধ করলেন। তিনি নির্বান্ধব না, একজন কেউ আছে যে এখন দা দিয়ে ডাব 2 ভাগ করছে। একসাথে অনেকগুলি ঝিঝি পোকা ডাকছে। তিনি একা থাকলে ঝিঝি পোকার ডাকেই অস্থির হয়ে যেতেন। ডাব 2 ভাগ করা বৃথা হয়েছে। কোনো শ্বাস নেই। ছেলেটা লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন ডাবে শ্বাস না থাকার অপরাধটা তারই। ইসলামউদ্দিন বললেন, বাবা, নাম কি তোমার? ছেলেটা অন্যদিকে তাকিয়ে জবাব দিল, নাম নাই। নাম থাকবে না কেন? নাম বলতে না চাইলে সেটা ভিন্ন কথা। তুমি কি সত্যি এখানে থাকো? হুম। বাড়ি থেকে রাগ করে পালায়ে আসছো? ছেলে জবাব দিল না। পায়ের নখ দিয়ে মেঝের মাটিতে আঁকিগুকি করতে লাগলো। ইসলামউদ্দিন নিঃসন্দেহ হলেন ছেলে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এই জন্যই নাম বলতে চাচ্ছে না। কতদিন ধরে এখানে আছো? মেলা দিন। খাওয়া দাওয়া কি করো? আমি খাই না। কি বলে এই পাগল ছেলে? না খেয়ে থাকবে কিভাবে? ইসলামউদ্দিন নিঃসন্দেহ হলেন ছেলেটা আজই এসছে, সারাদিন না খেয়ে আছে। ইসলামউদ্দিন বললেন, ঘটনা কি আমাকে খুলে বলো। পরীক্ষা খারাপ করেছো? বাবা বকা দিয়েছে? পালিয়ে চলে এসেছো? আমি লেখাপড়া করি না। লেখাপড়া করো না, এটা তো ভালো কথা না। যাই হোক, এ বিষয়ে পরে কথা বলবো। কোনো ভয় নেই। আমি নিজে তোমাকে তোমার বাবার হাতে তুলে দিয়ে আসবো। তাকে বলবো যেন বকাঝকা না করে, ঠিক আছে? ছেলে অন্যদিকে তাকিয়ে হাসলো। ছেলের স্বভাব বিচিত্র।
কখনোই মুখের দিকে তাকায় না। ইসলামউদ্দিন বললেন, বাবা, আগুন জ্বালাতে পারবে? সঙ্গে জিনিসপত্র সবই আছে, খিচুড়ি রেঁধে ফেলবো, দুজনে মিলে আরাম করে খাবো। ভালো কথা, পানি আছে? নদীর পানি। নদীর পানিতে রান্না চলতে পারে, খাওয়া যাবে না। তুমি কি নদীর পানি খাও নাকি? আমি পানি খাই না। বোকা ছেলে বলে কি, মরুভূমির প্রাণী যে উট, তাকেও পানি খেতে হয়। বিপদের দিনে সে তার কুজে পানি জমা করে রাখে। আশেপাশে টিউবওয়েল আছে? ছেলে জবাব দিল না। হুট করে ঘুরে বালতি নিয়ে বের হলো, হন হন করে রওনা দিল। ছেলে কাজের আছে, এত বড় বালতি পানি ভর্তি করে পানি আনা তার কর্ম না। গামা পালোয়ানের ছেলে হলেও একটা কথা ছিল। ইসলামউদ্দিন মোমবাতি হাতে সাবধানে ঘরে ঢুকলেন। খুবই আশ্চর্য হয়ে দেখলেন প্রতিটি কামরাই পরিষ্কার। দরজা জানালা নেই, কিন্তু মেঝে ঝকঝক করছে। দেয়ালে মাকড়সার জাল নেই, পাটি পেতে আরাম করে রাত পার করে দেয়া যায়। বোঝা যাচ্ছে ঘর পরিষ্কারের কাজ এই ছেলেই করেছে। এক দুই দিনে এই কাজ করা সম্ভব না। ছেলেটা মনে হয় কিছুদিন ধরেই এখানে আছে। রাতটা পার হোক, কাল দিনেই একটা ব্যবস্থা করতে হবে। রাজপুত্রের মতো ছেলে বাবা মার উপর রাগ করে একা পড়ে আছে, কোনো মানে হয়? বাবা মা নিশ্চয়ই নির্ঘুম রাত পার করছে। শুকনো লতাপাতা জোগাড় করে ইট বিছিয়ে ইসলামউদ্দিন আগুন ধরিয়ে রান্না চড়িয়েছেন। ছেলেটা বালতি ভর্তি করে পানি নিয়ে এসেছে। বিস্ময়কর ঘটনা, রোগা পটকা একটা ছেলে, দেখে মনেই হয় না গায়ে এত জোর। ঘি থাকলে ফার্স্ট ক্লাস একটা খিচুড়ি হতো। ঘি কিনতে হবে। থালা কেনার বিশেষ প্রয়োজন ছিল। কলা পাতা কেটে আনি, কলা পাতায় করে খাবো। ছেলে কলা পাতা কেটে নিয়ে এলো। কাগজি লেবুর 4-5টা গাছ ছিল। দেখো তো বাবা, লেবু পাওয়া যায় কিনা। লেবু না থাকলে কচি দেখে কয়েকটা লেবুর পাতা ছিঁড়ে নিয়ে এসো, খিচুড়িতে দিয়ে দেব, মারাত্মক বাস ছড়াবে। ছেলেটা লেবু এবং লেবু পাতা দুইই নিয়ে এলো। সে বসেছে একটু দূরে, আগ্রহ নিয়ে রান্না দেখছে। ইসলামউদ্দিন যতবারই তাকাচ্ছেন ততবারই সে চোখ অন্যদিকে ফিরিয়ে নিচ্ছে। ইসলামউদ্দিন বললেন, পানি যা এনেছো, আরাম করে একটা গোসলও দেওয়া যাবে। জার্নিতে শরীর একেবারে নষ্ট হয়ে গেছে। গোসল করলে শরীর ফ্রেশ হবে, কেউ আরাম পাবো। তুমি কি আজ গোসল করেছো? আমি গোসল করি না। তোমার কথা কিছুই বুঝলাম না। পানি খাও না, গোসল করো না। বাবা শোনো, রান্না হয়ে গেছে, তুমি এখানে বসো, আমি চট করে একটু গায়ে পানি দিয়ে আসি, তারপর আরাম করে খাবো। ইসলামউদ্দিন সময় নিয়ে গোসল করলেন। তার কাছে মনে হলো দীর্ঘদিন গোসল করে এত আরাম পাননি। ঘুমে চোখ জড়িয়ে আসার মতো আরাম। খেতে এসে তিনি ছেলেটাকে পেলেন না, কোথাও নেই। তিনি, এই খোকা, খোকা বলে অনেকবার ডাকাডাকি করলেন। অদ্ভুত ছেলে তো, কিছু না বলে কোথায় চলে গেছে। ইসলামউদ্দিনের মনটাই খারাপ হয়ে গেল। তার ধারণা হলো ছেলেটার মাথায় কিছু দোষ আছে। খিচুড়ি খেতে খুবই সুস্বাদু হয়েছিল, কিন্তু তিনি খেয়ে একেবারেই আরাম পেলেন না। ছেলেটার জন্য খারাপ লাগছে, বেচারা না খেয়ে কোথায় ঘুরছে কে জানে। ইসলামউদ্দিন মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। নদীর বাতাস, কার্তিক মাসের ঠান্ডা হাওয়া, কানের কাছে মশার গুনগুনানি নেই। আহ, কি শান্তি! ঘুমে যখন চোখ জড়িয়ে আসছে, তখন দেখলেন তার পাশে ছেলেটা গুটিসুটি মেরে শুয়ে আছে। কোন ফাঁকে এসে শুয়ে পড়েছে কে জানে।
ইসলামউদ্দিন বলতে যাবেন, খিচুড়ি রাখা, খিচুড়ি রাখা আছে, খেয়ে আসো। তার আগেই ঘুমিয়ে পড়লেন। এক ঘুমে রাত পার। ভোরে উঠেই দেখেন ছেলেটি নেই। সারাদিন ইসলামউদ্দিনের খুব ব্যস্ততার মধ্যে কাটলো। কাঠ মিস্ত্রি এনে দরজা ঠিক করানো, চৌকি কেনা, মশারি কেনা, থালা বাসন কেনা, একসঙ্গে অনেকগুলি টাকা বের হয়ে গেল। তো উপায় কি? যখন নিঃস্ব হয়ে পড়বেন তখন দেখা যাবে। কপালে যদি ভিক্ষাবৃত্তি লেখা থাকে, ভিক্ষাবৃত্তি করবেন। উপায় কি? সিরাজউদ্দৌলার মতো মানুষকে বলতে হয়েছিল, উপায় নেই গোলাম হোসেন, আর তিনি কোন স্যার। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে এসে দেখেন নতুন কেনা চৌকিতে পা ঝুলিয়ে ছেলেটা বসা। তার মুখ হাসি হাসি, সে পা দোলাচ্ছে। নতুন কেনা হারিকেনের আলোয় ছেলেটার মুখ দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। বাবা, তুমি সারাদিন কোথায় ছিলা? ছেলে জবাব দিল না। তার পা দোলানো আরো দ্রুত হলো। ইসলামউদ্দিন বললেন, আমার মতো বৃদ্ধ একজন মানুষকে তুমি মহা দুশ্চিন্তায় ফেলেছিলে। কাজটা তো ঠিক করো নাই। রাতে খাওয়া কি হয়েছে? না হয়ে থাকলে বলো, ভাত চড়াবো, একটা ডিম ভেজে দেব। যা রেঁধেছিলাম সবই খেয়ে ফেলেছি। আমি খাই না। আবার ফাজলামো শুরু করেছো? মানুষ মাত্রই ক্ষুধার প্রাণী, তাকে খেতে হয়। আমি মানুষ না। তুমি মানুষ না? তাহলে তুমি কি? আমি ভূত। তোমাকে থাপ্পড় দেওয়ার টাইম হয়ে গেছে। দুই গেলে দুই থাপ্পড় দিলে স্ট্রেইট লাইন হয়ে যাবে। স্ট্রেইট লাইন বুঝো? না। স্ট্রেট লাইন হলো সরল রেখা। যারা বক্র থাকে তাদের চট থাপ্পড় দিয়ে সরল করতে হয়। তুমি বক্র। আমি বক্র। হ্যাঁ, তুমি মহাবক্র। এখন থেকে তোমাকে ডাকবো বক্র। আচ্ছা। বক্র মনে হচ্ছে কথাবার্তায় খুবই আমোদ পেয়েছে। তার মুখ ভর্তি হাসি, সে সমানে পা দোলাচ্ছে। বক্রের ব্যাপারটা ইসলামউদ্দিন ঠিক বুঝতে পারলেন না, এবং মনে হয় বোঝার চেষ্টাও করলেন না। আবার এও হতে পারে যে তিনি আঁচ করতে পারছেন কিন্তু ভাব করছেন না। তিনি বক্রের বিষয়ে অভ্যস্ত হয়ে পড়লেন। বক্রের কিছু কিছু জিনিস মেনেও নিলেন। যেমন, বক্র আসলেই কিছু খায় না, তাকে দিনে কখনোই দেখা যায় না। সে প্রথম দিন যে লুঙ্গি পরে দেখা দিয়েছিল, এর বাইরে কিছুই পরে না। ইসলামউদ্দিন তাকে শার্ট, প্যান্ট, জুতা কিনে দিয়েছিলেন, সে ছুঁয়েও দেখেনি। সে গল্প শুনতে খুব পছন্দ করে, কিন্তু নিজ থেকে কোনো গল্প কখনোই করে না। রাতে খাবার পর্ব শেষ হওয়ার পর ইসলামউদ্দিনের প্রথম কাজ হলো গল্প বলা। বক্র তার আদর্শ শ্রোতা, সে ঝিম ধরে গল্প শোনে। সমস্যা একটাই, সে হা হু হা কিছুই করে না। একজন ঘন ঘন হু দিলে গল্প বলে মজা পাওয়া যায়। এই মজাটা ইসলামউদ্দিন পাচ্ছেন না। তাতে অবশ্যই তার কোনো সমস্যা হচ্ছে না। বুঝলে বক্র, আমার জীবন কেটেছে দুঃখে দুঃখে। বিয়ে করেছিলাম,
বাসর রাতেই বউ মারা গেল। কিভাবে মারা গেল শুনলে থ মেরে যাবে। সাপের কামড়ে। একেবারে বেহুলা লক্ষিন্দরের গল্প। বেহুলা লক্ষিন্দরের গল্প জানো? না। বাসর রাতে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করেছিল। আমার বেলায় উল্টোটা হলো, আমার স্ত্রীকে দংশন করলো। সে যখন উফ করে উঠল, তখন আমি চমকে দেখলাম কুচকুচে কালো একটা সাপ খাট থেকে নেমে গেল। এমন ভাবে নামলো যেন কিছুই হয়নি। সে জানেও না কি সর্বনাশ করে চলে গেল। এর চেয়ে অদ্ভুত ঘটনা কি শুনবে? বক্র মাথা নাড়ালো, সে শুনবে। ইসলামউদ্দিন সাপের কামড়ের চেয়েও অদ্ভুত এক গল্প শুরু করলেন। গল্প শেষ হতে হতে রাত হয়ে গেল। ইসলামউদ্দিন বললেন, যাও শুয়ে পড়ো। আর্লি টু বেড, আর্লি টু রাইজ ইজ দ্য ওয়ে টু বি হেলদি অ্যান্ড ওয়াইজ। কি বললাম অর্থ বুঝেছো? না। পড়াশোনা শিখতে হবে, পড়াশোনা ছাড়া চলবে না। বাল্য শিক্ষা এবিসিডির বই কিনে আনবো। প্রতি রাতে 1 ঘন্টা পড়াশোনা, তারপর গল্প। ইসলামউদ্দিন বই খাতা কিনে নিয়ে এলেন। জোরে সোরে পড়াশোনা শুরু হলো। বক্রেরও আগ্রহের কমতি নাই। অল্প দিনেই সে পড়তে শুরু করলো। জল পড়ে, পাতা নড়ে, কালো জাম, আলাম, বায়ু বয়, ভয় হয়। এক রাতে ঘুমোতে যাবার সময় ইসলামউদ্দিন দেখলেন তার বালিশের কাছে পিতলের একটা লোটা। ইসলামউদ্দিন বললেন, এটা কি রে? বক্র বলল, আপনার জন্য এনেছি। পিতলের লোটা দিয়ে আমি কি করব? এইটা পিতলের না। পিতলের না তো কিসের? সোনার। নদীর তলে পড়েছিল, আপনার জন্য এনেছি। ইসলামউদ্দিন বললেন, আরে রাখ রাখ, সোনা এত সস্তা না। নদীতে কেউ সোনার লোটা ফেলে রাখবে না। মুখে এই কথা বললেও ইসলামউদ্দিন নিশ্চিত বুঝলেন লোটাটা সোনার। ওজন খুব করে হলেও 2 কেজি হবে। সোনার ভরি এখন কত তিনি জানেন না। জানলে 2 কেজি সোনার লোটাটার দাম কত বের করে ফেলতে পারতেন। বক্র, আমার মধ্যে কোনো লোভ নেই, এটা কি জানিস? লোটা যেখান থেকে এনেছিস সেখানে রেখে আসবি। এখন যাব? হ্যাঁ, এখনই যাবি। আপনার তো টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, পরে খাবেন কি? প্রয়োজনে ভিক্ষা করব। তুই তোর লোটা নিয়ে বিদায় হ। আরেকবার সে সোনার রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে উপস্থিত। 10-12 কেজি ওজন, এতই সুন্দর যে চোখ ফেরানো যায় না। কৃষ্ণের চোখে কোনো নীল মণি বসানো, চোখ থেকে নীল আলো বের হচ্ছে। ইসলামউদ্দিন বললেন, এটা কি জন্য এনেছিস? আমি কি পুজো করব নাকি? বক্র বলল, দেখার জন্য এনেছি। সুন্দর না? হ্যাঁ সুন্দর। যেখানকার জিনিস সেখানে রেখে আয়। কোথায় ছিল?
নদীর তলে পুরনো একটা ভাঙ্গা জাহাজ আছে, তার ভেতর ছিল আরো অনেক কিছু আছে, দেখবেন। না, বক্র শোন, আমাকে লোভ দেখাবি না। আচ্ছা, আপনাকে খুশি করতে ইচ্ছা করে। আমাকে খুশি করতে ইচ্ছা করলে নিজের সম্পর্কে বল। তুই আসলে কি, তোর বাবা মাকে, এই সব বল। বলবো না। আচ্ছা, যা বলিস না, বই নিয়ে বস। পাঁচ বছর পরের কথা। ইসলামউদ্দিনের শরীর খুবই খারাপ করেছে। এক চোখে কিছুই দেখেন না, অন্য চোখে আবছা দেখেন। হাঁপানির সমস্যা হয়েছে, দিনের মধ্যে কয়েকবার হাঁপানির টান ওঠে। তখন তার মরে যেতে ইচ্ছা করে। দিনে হাঁপানির টান উঠলে বড়ই কষ্ট হয়, দেখার কেউ নেই। রাতে বক্র পাশে থাকে, বুকে রসুন দিয়ে জাল দেয়া সরিষার তেল মালিশ করে দেয়। তালের পাখায় হাওয়া পড়ে, তখন একটু আরাম লাগে। পৌষ মাসের এক সকালে ঢাকা থেকে তার এক সহকর্মী আবুল কালাম তার সঙ্গে দেখা করতে এলেন। আবুল কালাম হচ্ছে সেই ব্যক্তি যাকে তিনি ব্যবসার জন্য 6 লাখ টাকা দিয়েছিলেন। আবুল কালাম বললেন, এ কি অবস্থা? ইসলামউদ্দিন চাদর গায়ে রোদে বসেছিলেন। তিনি ক্ষীণ গলায় বললেন, কে? আমাকে চিনতে পারছেন না? আমি আবুল কালাম। ও আচ্ছা, আপনার এই অবস্থা তা তো জানি না, জানলে আগেই আসতাম। ইসলামউদ্দিন বললেন, জনাব, আপনার পরিচয়? আবুল কালাম বললেন, কি আশ্চর্য, চিনতে পারছেন না? ইসলামউদ্দিন বললেন, চিনেছি, চিনব না কেন? তবে ঠিক। আপনার দেখাশোনা করে কি? আমার এক পালক পুত্র আছে, সেই করে। তার নাম বক্র। নাম বক্র? সে কোথায়? দিনের বেলা সে নদীর তলে থাকে, সন্ধ্যাবেলায় উঠে আসে, সারা রাত থাকে আমার সঙ্গে। আপনার কথা কিছুই বুঝলাম না, নদীর নিচে থাকে মানে কি? আমি নিজেও ঠিক জানি না, সে মানুষ না অন্য কিছু। অন্য কিছুটা মানে কি? ভূত হতে পারে। ভাই, কিছু মনে করবেন না, আপনার তো মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। হতে পারে। আমার স্ত্রী যখন সাপের কামড়ে মারা গেল, তখন একবার মাথা খারাপ হয়েছিল। বছর খানিক ছিল, তখন পশু পাখির কথা বুঝতে পারতাম। এখন পারেন? না, পারি না। ভূতের কথা তো মনে হয় বুঝতে পারছেন। ওই ভূতটা কই? সন্ধ্যার পর আসবে। সন্ধ্যা পর্যন্ত থাকলে দেখতে পারবেন। ভালো ছেলে। সন্ধ্যা পর্যন্ত থাকবো না, আমি এখনই বিদায় হব। আচ্ছা, আপনার কোনো আত্মীয় স্বজন আছে যাদের খবর দিলে আপনাকে নিয়ে যাবে, দেখাশোনা করবে?
তেমন কেউ নাই, তার প্রয়োজনও নাই। ছেলে আছে, ছেলেই আমাকে দেখছে। ভূতটার কথা বলছেন? জি। আপনার অবস্থা দেখি খুবই মনে কষ্ট পেলাম। কিছু টাকা এনেছিলাম, 10,000 টাকা। টাকাটা রাখেন। ভিক্ষাবৃত্তি এখনো শুরু করি নাই। ছেলে চায়ও না আমি ভিক্ষা করি। সে সন্ধ্যাবেলা নদী থেকে মাছ ধরে আনে, আগুনে পুড়িয়ে লবণ মাখিয়ে দিই, তাই খেয়ে শুয়ে পড়ি। সে গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। টাকাটা রাখবেন না? না। আমি কি এখন চলে যাব? আপনার ইচ্ছা। আবুল কালাম সন্ধ্যা পর্যন্ত থেকে গেলেন। তিনি কিছুই দেখলেন না, তবে লক্ষ্য করলেন ইসলাম উদ্দিন অদৃশ্য কারো সঙ্গে বিড়বিড় করছে, হাসছে। ইসলাম উদ্দিন বললেন, বক্র জিজ্ঞেস করেছে আপনি রাতে খাবেন কিনা। রাতে যদি খান তাহলে বড় একটা মাছ ধরে আনবে। আবুল কালাম উঠে দাঁড়ান। একটা উন্মাদ মানুষের সামনে বসে থেকে তার কথা শোনার কোনো মানে হয় না। আকাশে পৌষ মাসের চাঁদ। ইসলাম উদ্দিন চাঁদের দিকে তাকিয়ে আছেন। কাছেই কোথাও বক্র আছে, রাতের খাবারের আয়োজন করছে। ভাবতেই ভালো লাগছে, মাছ পোড়ানোর জন্য আগুন তাকেই জ্বালাতে হবে। বক্র আগুন ভয় পায়। ইসলাম উদ্দিন ডাকলেন, বাবা বক্র। শুকনা লতা পাতা কিছু আনো, আগুন করব, শীত লাগছে। আচ্ছা। আগুনে হাত মিলে ইসলাম উদ্দিন বসে আছেন। অনেকটা দূরে বসেছে বক্র। বক্র বলল, গল্প বলেন। ইসলাম উদ্দিন আগ্রহ নিয়ে গল্প শুরু করলেন। আমার স্ত্রী, অর্থাৎ তোর মার নাম ছিল নীলিমা। নীলিমা নামের অর্থ নীল। নীলের ইংরেজি কি বল দেখি, দেখি মনে আছে কিনা। বলু। ব্লু না, ব্লু। বল, ব্লু। বুলু। এই তো হয়েছে। আচ্ছা এখন শোন, তোর মাকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। মনটা একটু খারাপ, কারণ তোর মার দিকে তাকিয়ে দেখি সে কাঁদছে। আমার মনে হলো স্বামী পছন্দ হয় নাই, এই জন্যে সে কাঁদছে। আমি বললাম, নীলিমা কেঁদো না। বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে সে আমার দিকে তাকিয়ে হেসে ফেলল। এক জীবনে কত মানুষকে হাসতে দেখলাম, কিন্তু তোর মার মতো সুন্দর করে কাউকে হাসতে দেখলাম না। ইসলাম উদ্দিনের চোখে পানি এসে গেছে। বক্র এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এক সময় সে বলল, বাবা, কাঁদবা না, হাসো হাসো। ইসলাম উদ্দিন চোখ মুছলেন।
হাসলেন।